জ্বালানি খাত ঠিক করতে সংসদে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। আর চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা জানান। যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। চলতি অর্থ বছরে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মুহাম্মদ হোসাইন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বাঁশখালী উপজেলার লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 9,000 ঘরবাড়ি, জীবন জীবিকা অনিশ্চিত হাজারো পরিবারের। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে দুপুরের আগেই বাঁশখালী উপজেলার বাহারছড়া সৈকতে ঢল নামে হাজারো মানুষের। মহেশখালীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর 2টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন মানুষের হাতে তুলে দেন 100টি ঘরের চাবি। বিশেষ চাহিদা সম্পন্ন 10 ব্যক্তিকে দেন অর্থ সহায়তা। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্য দাম নিশ্চিত করার। চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি খাতের সঠিক ব্যবস্থাপনায় আগামী 10 বছরের জন্য একটি কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপনের কথাও জানান তারেক রহমান। আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। আজকের মঞ্চ থেকে সাম্প্রতিক চট্টগ্রামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপকূলের মানুষ। এখানকার সাধারণ মানুষ তাদের ভাঙা ঘর বাড়ি, আর্থিক ক্ষয়ক্ষতি এবং জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের সেই লড়াইয়ে রাষ্ট্র সাথে আছে এমন বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। আশ্বাস দিলেন এখানকার উন্নয়ন বঞ্চনা দ্রুত লাঘবের, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। বাঁশখালীর পর বিকেলে প্রধানমন্ত্রী যান হাটাজারিতে। সেখানেও একই চিত্র। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের চোখে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। সেই শঙ্কার মাঝেই প্রধানমন্ত্রীর উপস্থিতি যেন কিছুটা স্বস্তির বার্তা দিলেন, পুনর্বাসনের আশ্বাস। বিদ্যুতের ব্যবস্থা আরো যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা অভিযোগ করেন একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশ পুনর্গঠনে 20 কোটি মানুষের হাতকে 40 কোটি শ্রমিকের হাতে পরিণত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। মুহাম্মদ হোসাইন, 71, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে ভিন্ন খাতে নিতে যারা এতদিন সক্রিয় ছিল তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে এক মতবিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ করছে তার সরকার। দেশ পরিচালনার দায়িত্ব ইমানের সাথে পরিচালনা করতে হেফাজতের আমিরের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা
আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। গেল 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 20 আগস্ট হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রোববার দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে ফর্ম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, দুইটা ফর্ম নিয়েছেন। এদিন স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি, যার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 আগস্ট। এই নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। এদিকে 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনীত এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র তুলতে সোমবার ইসিতে যাবে তাদের প্রতিনিধি দল। এখনো পর্যন্ত আর কোনো। ফারজানা আক্তার, 71, ঢাকা। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন তারা। এনসিপি নেতা নাহিদ ইসলামের প্রত্যাশা, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় জোট নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অলি আহমদ। মুহাইমিনুল খান অপুর রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সকালে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রার্থীর নাম ঘোষণা করেন জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ক্ষোভ জানান রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হচ্ছে না বলে। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদে মনোনীত করায় 11 দলীয় জোটকে ধন্যবাদ জানান অলি আহমেদ। যে কোনো পরিস্থিতিতে দেশ ও জনগণের পাশে থাকার অদাও করেন তিনি। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে জোট। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। বৈঠকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মুহাইমিনুল খান অপু, 71, ঢাকা।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। গ্রেফতার করা হয়েছে খলনায়ক আশরাফুল হক ডনকে। ওমরা করতে সৌদি আরব যাবার পথে ভোরে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, গত 3 দশক ধরে এই আলোচনা দেশ জুড়ে। সালমান শাহ মৃত্যুর 29 বছর পর গত বছর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই 2025 সালের 21 অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর। এতে সালমানের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা করতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। বিকেল 5টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে 8 বার পিছিয়েছে। আগামী 30 আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আশিক মাহমুদ, 71, ঢাকা। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্ত করেন তিনি। প্রায় 2 মাস আগে স্টেডিয়ামের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।